বাপের বাড়িতে আমি একজন পর মানুষ। যে বাড়িতে জন্মালাম, যে বাড়িতে বড় হলাম, যে বাড়ির মানুষজনদের জন্ম থেকে দেখে নিজের আপনজন মনে করেছি, আজ সেই জায়গাতেই আমি হয়ে গেলাম পর। একটা মেয়ে যখন তার বাপের বাড়িতে পর হয়ে যায় তখন কতটা যে কষ্টের সেটা একমাত্র একটা মেয়েই বোঝে। সময় থাকতে এই বাড়িটার মূল্য কখনো বুঝিনি, কিন্তু আজ এই বাড়ি থেকে অনেক দূরে চলে যাওয়ার পর এখন বুঝতে পারি এই বাড়িটার মূল্য। কিন্তু যখন বুঝলাম তখন এই বাড়িটাকে হাজারো আপন করতে চাইলে সেই বাড়ি কিন্তু কখনোই আপন হবে না। যেই বাড়িতে আলমারিতে সব সময় ভর্তি করা থাকতো নিজের জামা কাপড়, সেই বাড়িতে এখন একটা কোণে পড়ে থাকে আমার জামা কাপড়, একটা কোণে পড়ে থাকে এই লাগেজ। এই লাগেজ দেখলেই নিজেকে মনে হয় পরপর। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আজ সকাল সকাল ঘুম থেকে উঠে ব্যাগপত্র গোছাতে বসে পড়েছি, কারণ আমার যে ছুটি শেষ। বাপের বাড়িতে নাকি মেয়েদের কখনো ছুটি শেষ হয় না, কিন্তু একটা মেয়ের বিয়ে হয়ে গেলে তার সব সময় ছুটি শেষের পর্যাতেই থাকে বাপের বাড়ি এলে। এই বাড়ি ছেড়ে চলে যেতে সত্যি অনেক কষ্ট লাগবে, কারণ এই বাড়িতে ছোট থেকে বড় হওয়া, কত স্মৃতি, কত দুঃখ, কত কান্না, সব কিছুই মিশে আছে। সবাই বলে বাবার বাড়িটা নাকি পর হয় না, কিন্তু না, বাবার বাড়িটাই পর হয়ে যায় বিয়ের পর। আসলেই বলতে গেলে মেয়েদের কোনো ঘরই হয় না। শ্বশুর বাড়িতে গেলে শ্বশুরবাড়ির লোকজন বলে এটা আমার সংসার, আর বাপের বাড়িতে এলে বলে মা ওই সংসারটাই তোর আপন সংসার। অনেক জামা কাপড় নিয়ে এসেছিলাম, তার মধ্যে কিছু জামা কাপড় এখানে রেখে যাব, আর কিছু জামা কাপড় হচ্ছে আমি নিয়ে যাব। তো যেগুলো নিয়ে যাব সেগুলো এখন গুছিয়ে প্যাকেট করে নিচ্ছি, আর যেগুলো নিয়ে যাব না সেগুলো গুছিয়ে মায়ের বাড়িতে রেখে যাচ্ছি। কারণ সব জামা কাপড় নিয়ে গেলে আবার যখন পরের বার আসবো তখন আবার সব জামা কাপড়গুলোকে বয়ে বয়ে নিয়ে আসতে হবে। তাই এইখানেতে কিছু জামা কাপড় রেখে যাচ্ছি। মাকে বলেছি একটা আলাদা করে আলমারি নিতে, যেখানে আমি এবং বোন দুজনেই আমাদের জামা কাপড়গুলো রেখে যেতে পারি। আমার বোনের বাড়ি খুব সামনেই, সেই জন্য সে যে কোনো জিনিসপত্র দরকার পড়লেই আনতে পারে, কিন্তু আমার বাড়ি তো অনেক দূরে। তাই যে সমস্ত জিনিসপত্রগুলো এখানেও লাগবে ওখানেও লাগবে দুটো করে রয়েছে, সেগুলো একটা সেট করে বাপের বাড়িতে রেখে আসবো, আর এক সেট করে বাড়িতে নিয়ে আসবো। তার সঙ্গে সঙ্গে হচ্ছে তোমাদের দাদা ভাইও যেহেতু কাল আসছে, তো সেই জন্য ব্যাগপত্র আর কি গুছিয়ে রেখে দিচ্ছি, কারণ কালকে ওকে আনতে যেতে হবে, আর এসে গোছানোর সময় হবে না, ওকে নিয়ে একটু ঘুরতে টুরতে বেরোবারও ব্যাপার আছে। তো সেই জন্যই আজকে গুছিয়ে রেখে দিচ্ছি। বাবার বাড়িতে আসবোটাই বেশ ভালো লাগে। চলে যাওয়ার সময়টা সত্যি অনেক মন খারাপ। এবারে প্রায় 2 মাসের মতো বাপের বাড়িতে ছিলাম, যেহেতু ফৌজিবাবু বাড়িতে ছিল না, ফৌজিবাবু ছিল ডিউটিতে। তো সেই জন্যই বাপের বাড়িতে বেশ কয়েকদিন থেকে গিয়েছিলাম মনটা ভালো রাখবার জন্য। আর বাপের বাড়িতে থাকলে এমনিতেই মন ভালো হয়ে যায়। তো সেই জন্য তোমাদের দাদাভাইও বলেছিল যে এখন বাপের বাড়িতে থাকতে, আর আসার সময় একসঙ্গে চলে আসবো। আর এখানে আসার পর আমার শারীরিক অবস্থাও কিন্তু অনেক খারাপ হয়ে যায়, ডক্টরি চেক আপ করাই, অনেক কিছু ধরা পড়ে। তো সেগুলো সব কিছুই তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব। আমাদের মেয়েদের জীবনটা যেন কেমন একটা, তাই না? একটা জীবন হচ্ছে এই বাক্সের মধ্যেই কেটে যায়। বাপের বাড়ি এটাকে টেনে টেনে নিয়ে চলো, আবার ফেরার সময় শ্বশুর বাড়িতে টেনে টেনে নিয়ে আসো। এদিকে হচ্ছে এই লাগেজটায় জামা কাপড় ভর্তি করে গুছিয়ে রাখবো, আর ওদিকে মা বড়ি টড়ি এগুলো সব দিয়েছে, তো সেইগুলো একটা আলাদা ব্যাগ করে তার মধ্যে ভাবছি ঢুকিয়ে রেখে দেবো। কারণ তোমাদের দাদা ভাইয়ের আবার 2টো লাগেজ হবে, তো সব একসঙ্গে গুছিয়ে নিয়ে যাওয়া সত্যি অনেক কষ্টকর। ব্যাগপত্র গোছানো কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে, আর এই যে দেখো পুরো গুছিয়ে রেখে দিয়েছি, তোমাদেরকে দেখাচ্ছি। আর ওইদিকে হচ্ছে আরও জামা কাপড় আছে, সেগুলোও এখনও ভরতে বাকি আছে। আমরা এক্ষুনি আসবো মা, এক্ষুনি চলে আসবো। এটা ছিল পরের দিন। পরের দিন হচ্ছে ভাই আর আমি দুজনে মিলে যাচ্ছি ফৌজি বাবুকে আনতে। সে ডিউটি থেকে এসে হাওড়াতে দাঁড়াবে, আর আমরা এখান থেকে হাওড়া গিয়ে তাকে সঙ্গে করে নিয়ে আসব। আর এত দূর সত্যি কথা বলতে কি যেতে এত কষ্ট হয়েছে ধারণার বাইরে। বাড়ি চলে এসেছি, বাড়ি এসে খেতে বসে পড়েছি। মা সমস্ত রান্না বান্না করেই রেখেছিল, ভাত, বেগুন ভাজা, কুমড়ো ভাজা, মাছ ভাজা, শাকের চচ্চড়ি, এখানে আছে ডাল,
আর সঙ্গে ছিল হচ্ছে মাছের ঝাল। এই যে হচ্ছে রান্নাবান্না, খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি আর তোমাদের দাদাভাই দুজনে বসে বসে গল্প করছিলাম, কারণ এতদিনের সমস্ত গল্প হচ্ছে জোরও ছিল, সব কিছু মিলেমিশে গল্প হচ্ছে। আর এদিকে ও হচ্ছে ওর বাবাকে ফোন করছিল। তারপরেই ভাইকে বললাম তোর পাপাইদার একটুখানি ড্রেসটা পরতো, দেখি তোকে কেমন লাগে। কারণ আমার ভাই হচ্ছে প্রচুর লম্বা, আর তাকে আমার খুব ইচ্ছে ছিল যে ফোর্সের লাইনে নিয়ে আসা, যদিও তার ইচ্ছে নেই, কিন্তু তারপর আমি ওকে বললাম যে পর, আমি দেখি কেমন দেখতে লাগছে। তো দেখো কত সুন্দর দেখতে লাগছে, তাই না? মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো সকাল এখন বাজে ঘড়ির কাটায় তোমার 8:30টার মতো। তো উঠে পড়েছি আমরা দুজনেই। এই যে তোমাদের দাদাভাই হচ্ছে আমরা বাড়ি যাওয়ার জন্য টিকিট করছে, তো সেই জন্য। আর এই যে এখন হচ্ছে দুজনে মিলে বসে আছি, বসে বসে একটু গল্প করব, তারপর খাবো চা। চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে, তারপর বসে পড়েছিলাম মুড়ি খেতে। এখানে আগের দিন যখন হাওড়ায় তোমাদের দাদাভাইকে আনতে গিয়েছিলাম, ওখান থেকে এনেছিলাম এই বকফুল। বকফুলের বড়া নাকি অসম্ভব সুন্দর খেতে হয়, যদিও আমি কখনো খাইনি। তো আজকে মা বানিয়ে দিতে খেয়ে দেখলাম, সত্যি অসাধারণ খেতে। আর প্রায় অনেক দিন পর তোমাদের দাদাভাই আর আমি দুজনে মিলে এক থালায় খাবার খাচ্ছি। সত্যি কথা বলতে কি, এর মজাটাই কিন্তু একদম অন্যরকম। আর অনেক দিন পর ওকে আমি খাইয়ে দিলাম, প্রায় ধরো 3-4 মাসের মতো হবে। আর বাড়িতে যখন ও আসে তখন আনন্দই থাকে একদম অন্যরকম। খাওয়া দাওয়া কমপ্লিট করবার পর তোমাদের দাদাভাইকে বললাম তোর পার্সটা দেখি, পার্সের মধ্যে কার কার ছবি আছে সেটা আমি দেখব। তো সঙ্গে সঙ্গে দিয়ে দিল পার্সটা। তো পার্সটা খুলেই আমি যেটা দেখলাম, সত্যি আমি অবাক হয়ে গেছি। ভাবতেই পারিনি যে পার্সের ভিতরেতে এইরকম একটা ছবি থাকবে। দেখার পর প্রায় চোখে জল চলে এসেছে বলতেই পারো। পার্সের ভেতরে ছিল আমার ছবি, ওর বাবা আর ওর মায়ের। আর এখানে হচ্ছে আমি আর তোমাদের দাদাভাই দুজনে মিলে করছিলাম যুদ্ধ। যখনই ও বাড়িতে আসে তখনই আমরা ঠিক এরকম দুষ্টুমি করতে থাকি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।